আমন্ত্রণ রাতের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি সৌমিত্র সভ্য। শুরুতেই জানাবো শিরোনাম। বাস ভাড়া নৈরাজ্য বন্ধে রাজধানীতে বিআরটি এর অভিযান, তৎপরতা বাড়ানোর তাগিদ যাত্রীদের। সিটিং গেটলক তুলে দেওয়ার ঘোষণা মালিক সমিতি। যে ভাড়াটা রেট দেওয়া হইলো তার চেয়ে এখন অর্ধেক কেন বেশি নেওয়া হচ্ছে? তার সরকারের জায়গায় আছে, আর আমাদের সাধারণ পাবলিক আমরা নিষ্পেষিত হচ্ছি। 3 দিনের মধ্যে স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। ডিজেল কেরোসিনের দাম না বাড়িয়ে প্রণোদনা দিয়ে সমন্বয় করা যেত, পর্যবেক্ষণ সিপিডির। মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত যৌক্তিক, দাবি অর্থমন্ত্রী। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে বেসরকারি ব্যাংক কর্মকর্তা সহ 5 জন গ্রেফতার, 60 কোটি টাকা লেনদেনের তথ্য। বগুড়া মেডিকেলে বকশিসের জন্য অক্সিজেন মাস্ক খুলে ফেলায় রোগী মৃত্যুর অভিযোগ। পালিয়ে গেছে ওয়ার্ড বয়ের কাজ করা পরিচ্ছন্নতা কর্মী। ফার্মেসিতে মিলছে করোনার ক্যাপসুল, সংক্রমণ কম হওয়ায় চাহিদা কম, রপ্তানির পরিকল্পনা উৎপাদনকারী প্রতিষ্ঠানে। এটা ডেল্টা ভাইরাস, মিউ, ল্যামডা সবগুলো ভেরিয়েন্টের এগেইনস্টে কার্যকর দেখা গিয়েছে। 8 শতাধিক ইউপিতে ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম। নির্বাচনী সহিংসতার দায় ইসি ও ক্ষমতাসীনদেরও, মত বিশ্লেষকদের। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। গণপরিবহনের ভাড়া নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে অভিযান চালিয়েছে বিআরটিএ। তাদের পাশাপাশি তৎপর ছিল ডিএমপির মোবাইল কোর্ট। যাত্রী হয়রানি আর সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগে জরিমানাও করা হয়। এমন অভিযান জোরদার করার দাবি জানান যাত্রীরা। গুলিস্তান থেকে ভাড়া আমরা যেতাম 25 টাকা, এখন নিতেছে 35 টাকা। শাহবাগে নামি তাহলে 15 টাকা নেয়, আবার সায়েন্স ল্যাব হলে 15 টাকা নেয়। 30 টাকার ভাড়া 40 টাকা নিচ্ছে, তাহলে কত হইলো শতকরা? গণমাধ্যমের ক্যামেরা দেখলেই যাত্রীদের অভিযোগ, সিএনজি চালিত গাড়ি হয়ে যাচ্ছে ডিজেল চালিত। সরকার নির্ধারিত কিলোমিটার প্রতি ভাড়া নয়, আদায় করা হচ্ছে বাস রুটের পুরোটাই। স্কুলগামী শিক্ষার্থীদের কাছ থেকেও নেওয়া হচ্ছে পুরো ভাড়া। আমাদের থেকে হাফ ভাড়া নেয় না ট্রান্সিলভা, বলে কি ফুল ভাড়াই দিতে হবে। বাংলাদেশ সরকার তো বলেই দিছে স্টুডেন্ট ভাড়া হাফ, তো ওরা বলে যে না না আমাদের গাড়িতে এই নিয়ম নেই, আমাদের গাড়িতে উঠবা না নাইলে। ট্রান্সিলভা গাড়ি এলিফ্যান্ট রোড থেকে উঠলে মিরপুরে নিত আগে 20 টাকা, এখন নিচ্ছে 30 টাকা। আমরা যাচ্ছি, আমাদের প্রয়োজন মিটার যাচ্ছে, দিতে হচ্ছে, কি করার। সকাল থেকে বাস ভাড়া নৈরাজ্য ঠেকাতে তৎপর ছিল বিআরটিএ ও ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে শুনেছেন অভিযোগ। যে ভাড়াটা রেট দেওয়া হইলো তার চেয়ে এখন অর্ধেক কেন বেশি নেওয়া হচ্ছে? তার সরকারের জায়গায় আছে, আর আমাদের সাধারণ পাবলিক আমরা নিষ্পেষিত হচ্ছি। রাজধানীর কয়েকটি মোড়ে দেখা গেছে এমন অভিযান। এই বিশেষ অভিযানের পাশাপাশি বিভিন্ন মোড়ে দেখা গেছে ডিএমপির নজরদারিও। গ্যাস চালিত যে বাসগুলো আছে তারা কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা এগুলো আমরা মনিটরিং করছি, এবং যে ভাড়ার তালিকা যেটা দেওয়া হয়েছে এটা টানানো হচ্ছে কিনা এই বিষয়ে এটা মনিটরিং আমরা করছি। এটা পুরো ঢাকা শহরে জেলা প্রশাসনের 1-2টি ম্যাজিস্ট্রেট, আমরা ডিএমপির সাথে কাজ করছি। বিআরটিএ তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট রয়েছে এবং ট্রাফিক বিভাগ রয়েছে, সবাই মিলে আমরা প্রতিনিয়ত কাজ করছি। তাই সেই ক্ষেত্রে আশা করি এই নৈরাজ্য 2-1 দিনের মধ্যে থেমে যাবে। বাড়তি ভাড়া নেওয়ার কারণে কয়েকটি পরিবহনকে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। তবে বাস ডিজেল নাকি সিএনজি চালিত তা দেখার ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হয় ভ্রাম্যমাণ আদালতের টিমগুলোকে। একটু ডিফারেন্সিয়েট করা কঠিন যে কোনটি সিএনজি চালিত বা কোনটি ডিজেল চালিত। তবে আপনারা জানেন যে সরকার সম্প্রতি আরেকটি নির্দেশনা দিয়েছে যে যেসব গাড়ি সিএনজি চালিত সেক্ষেত্রে স্টিকার দিতে হবে, অর্থাৎ গ্যাস চালিত স্টিকার দিতে হবে। তো আমরা আজকে যেগুলো ডিজেল চালিত গাড়ি, যেগুলো ভাড়া চার্ট নেই অথবা ভাড়া চার্ট থাকা সত্ত্বেও যারা বর্ধিত ভাড়া দাবি করছেন বা আদায় করছেন, আমরা সেগুলোকে আইনের আওতায় আনছি। অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা বাড়ানোর তাগিদও দিয়েছেন সাধারণ যাত্রীরা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 3 দিন পর থেকে আর থাকবে না কোনো সিটিং ও গেট লক সার্ভিস। সকালে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার ইনায়েতুল্লাহ। সংবাদ সম্মেলনে ইনায়েতুল্লাহ দাবি করেন, রাজধানীর বিভিন্ন রাস্তায় চলা 6000 বাসের মধ্যে মাত্র 196টি সিএনজিতে চলে। শতকরা হিসেবে 3 ভাগের একটু বেশি। তাই তেলের দাম বৃদ্ধির পর গ্যাসের গাড়ির বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সঠিক নয়। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মালিক শ্রমিকের সমন্বয়ে 11টি ভিজিলেন্স টিম গঠন করা হবে, জানান। বাস স্টিকার দিয়ে গ্যাস ও তেলের গাড়ি আলাদা করে চিহ্নিত করার ব্যবস্থা করা হবে। রাজধানীতে চলাচল করা সব বাসের ভাড়া হবে চার্ট অনুসারে। 3 দিনের মধ্যে
স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। এই ধরনের কোনো সার্ভিস যেন না থাকে, এটা বৈধ নয়। এই ব্যাপারে আজকে আমরা কঠোর নির্দেশনা দিব। 3 দিন পরে যারা নিয়ম মানবে না, সিটিং সার্ভিস গেট লকে যদি কাউকে পাওয়া যায়, তাহলে সেই গাড়ি আমরা বিআরটিকে অনুরোধ করব আপনাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই গাড়ি ডাম্পিংয়ে নিয়ে যাওয়ার জন্য। জ্বালানি তেলের দাম বৃদ্ধি রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত, প্রণোদনা হিসেবে এই ব্যয় সমন্বয় করা যেত বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটি বলছে ধর্মঘট করে চাপ দিয়ে গণপরিবহনের ভাড়া তেলের বর্ধিত দামের চেয়েও বেশি হারে বৃদ্ধি করা হয়েছে। এতে অর্থনীতির পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ে পড়বে নেতিবাচক প্রভাব। করোনা অভিঘাতের এই সময়ে জ্বালানির দাম বৃদ্ধি এড়ানো যেত। হঠাৎ করে এই লিটারে 15 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে ডিজেল এবং কেরোসিনের দাম। লোকসান কমিয়ে আনাই এই দাম বৃদ্ধির পক্ষে সরকারের যুক্তি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কতটুকু প্রয়োজন ছিল এ বিষয়ে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। বিশ্লেষণ করে বলা হয়, বাড়তি জ্বালানির দাম মূল্যস্ফীতিকে উস্কে দেবে, তবে তা ধনীদের তেমন স্পর্শ করবে না, শিকার হবে নিম্ন ও মধ্যবিত্ত। কৃষি পণ্যের উৎপাদনের খরচ বেড়ে যাবে এবং সেটির ফলাফল সেটা এসে বাজারে পৌঁছবে এবং সাধারণ জনগণ যখন তাদের ক্রয় ক্ষমতার উপর একটি নেতিবাচক প্রভাব পড়বে, তখন আমাদের এই জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধির ফলে সামগ্রিকভাবে অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার উপরে এক ধরনের চাপ পড়বে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলেও মত দেওয়া হয়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় বছরে ব্যয় বৃদ্ধি পায় 7,000 কোটি টাকা। এই অর্থ ভর্তুকি দিতে পারত সরকার। সরকারের এই মুহূর্তে তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে মোটেই কোনো সময় উপযোগী সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করি যে এটি একটি ভুল সিদ্ধান্ত। দুর্ভাগ্য হলো আমাদের এখানে যতটা না বিইসি বাড়ায় বা সরকার বাড়ান, তার থেকে দেখা যায় যে মূল্য নির্ধারণ হয় পরিবহন খাতে আরও বেশি, আবার সেটি গ্রহণ করা হয় পরিবহন ভাড়া যখন নেওয়া হয় সেটি তার থেকেও বেশি। অর্থনীতির অন্যতম অনুষঙ্গ জ্বালানি তেল উল্লেখ করে বলা হয়, ধর্মঘট করে বাসের ভাড়া বাড়িয়ে নেওয়া হলো, এটি দুর্বল শাসন ব্যবস্থার বার্তা দেয়। দেখেন, একটা বাস যদি চলতে 100 টাকা লাগে, তার মধ্যে ডিজেলের খরচ যদি হয় 40 টাকা, মূল্য 25% বাড়লে ওই 40 টাকা হবে হলো 10 টাকা বেড়ে 50 টাকা, 100 টাকা হবে 110 টাকা। এটা 127 টাকা, 125 টাকা, 200 টাকা কিভাবে হয়? সর্বক্ষেত্রে শক্তিমান রাষ্ট্র এই একটি ক্ষেত্রে কেবলমাত্র 2 দিনের একটা ধর্মঘটের একটা কারণে এরকম বাড়িয়ে দিল। তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত নেওয়া হয়নি। বিপিসির সংস্কার প্রয়োজন বলেও মনে করে সিপিডি। অন্য দেশে যখন দাম কম ছিল তখন তো আমরা দাম কমানোর জন্য কেউ চাপ দিয়েছেন, এটা দেখি নাই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বলেছেন, যখন দাম কমে তখন এর সুফল পায় সবাই, তাই দাম বাড়লে কিছুটা চাপ সহ্য করতেই হবে। দাম বেড়েছে, যেটা বেড়েছে এখন গোপনতা কিছু নেই। কি পরিমাণ দাম বেড়েছে এগুলো প্রতিদিনই আপনি নেটে গেলে পাবেন। যতটা পারি আমরা সরকার বিয়ার করবে, আর যখন না পারবো আমরা জানতে পারবেন। আমরা অ্যাব্রাপ্টলি কোনোদিন কোনো কাজ সরকার করেছে বা এইভাবে প্রাইস বাড়িয়েছে আমি বিশ্বাস করি না। ব্যাংকে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন জালিয়াতি চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একটি দুটি নয়, পরপর 4টি নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সাথে জড়িত এরা। গ্রেফতারকৃতদের মধ্যে আছে পরীক্ষার তত্ত্বাবধায়ক, আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি টেকনোলজিস্ট এবং 3 ব্যাংক কর্মকর্তা রয়েছেন। প্রশ্ন ফাঁসের বিনিময়ে এরই মধ্যে প্রায় 60 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা। আটককৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গত 6 নভেম্বর 5টি ব্যাংকের 1511টি অফিসার ক্যাশ শূন্য পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই পরীক্ষাটি সম্পাদন করে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে 100টি প্রশ্নের সঠিক উত্তর সম্বলিত একটি কাগজ ফেসবুকে আপ হয়ে যায়। এত কম সময়ে প্রশ্নপত্রের সমাধান সম্ভব নয় জানিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে ডিবি। উদ্ধার করা হয় নগদ অর্থ, ল্যাপটপ, মোবাইল সহ প্রশ্ন জালিয়াতি করার বিভিন্ন সরঞ্জাম।
মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাথমিকভাবে 60 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছেন, যার মধ্যে 6 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এটি মামলা বাড্ডা থানায় হয়েছে। আমরা 5 জনকে গ্রেফতার করেছি এবং তাদের নিকট হতে আমরা যে বিষয়গুলি আলামত হিসেবে পেয়েছি, 5টি মোবাইল, 4টি প্রশ্নপত্র, উত্তরপত্র 4টি, উত্তরপত্রের ছবি, 1টি প্রবেশপত্র, নগদ 6 লক্ষ টাকা। প্রায় 200 জনের এই চক্রটি এর আগেও 3টি ব্যাংক পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে। এজন্য প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে নৈবেত্তিক ও লিখিত পরীক্ষার আগে 40% টাকা নিত তারা। বাকি টাকা আদায় করত চাকরি নিশ্চিতের পর। এর মধ্যে চক্রের মূল হোতা মোহাম্মদ মুক্তারুজ্জামান রয়েলকে বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি টেকনিশিয়ান। আছেন 3 ব্যাংক কর্মকর্তাও। প্রায় 5 থেকে 15 লাখ অবধি টাকা তারা দিয়ে চাকরি পাওয়ার লোভে এই কাজগুলি করত এবং এই বিভিন্ন বুথে আমরা প্রায় 200 জনের একটা তালিকাও পেয়ে গেছি। ব্যাংক কর্মকর্তারা মিলে এর একটা সিন্ডিকেট করে এবং তাদের প্রাথমিকভাবে, আজকে যেহেতু একটা মামলা হয়েছে, প্রাথমিকভাবে তারা বলে যে তারা পূর্ববর্তী আরও 4টি পরীক্ষাতেও তারা এই ধরনের এই সিন্ডিকেটটি কাজ করেছে এবং তারা প্রশ্ন আউট করেছে। এর আগে 2017 সালের 19 মে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাই পর্বের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। পরে ওই পরীক্ষা বাতিল করা হয়। আজকে একটি মামলা হয়েছে, মামলাটি হলো ডিজিটাল নিরাপত্তা আইন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নিচতলা থেকে মুমূর্ষু রোগীকে স্ট্রেচারে নেওয়া হয় 3য় তলায়। এরপর হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী বকশিশ চায় 200 টাকা। দরিদ্র বাবার পকেটে থাকা 150 টাকায় খুশি হয়নি সে। অনেক চাপাচাপিতেও 50 টাকা না পাওয়ায় রোগীর অক্সিজেনের নল খুলে ফেলে। স্বজনদের অভিযোগ, এর কয়েক মিনিটের মধ্যেই প্রাণ যায় গাইবান্ধার বিকাশ চন্দ্রের। ঘটনাটি ঘটেছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত গাইবান্ধার বিকাশ চন্দ্র কর্মকারকে মঙ্গলবার রাতেই ভর্তি করা হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর অক্সিজেন সহ তাকে পাঠানো হয় সার্জারি ওয়ার্ডে। 3য় তলায় নেয়ার পর মুমূর্ষু বিকাশকে স্ট্রেচার থেকে নামিয়ে স্বজনদের কাছে 200 টাকা বকশিশ দাবি করে পরিচ্ছন্নতা কর্মী আসাদুজ্জামান দুলু। স্বজনদের পকেটে সবশেষ থাকা 150 টাকা দিলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুলু। এক পর্যায়ে রোগীর মুখ থেকে খুলে ফেলে অক্সিজেনের নল। 200 টাকার জায়গা ফের কাছে 150 টাকা আসছিল, তাই হাত পা ধরে 150 টাকা দিছে। দেওয়ার পরে অক্সিজেন লাগিয়ে দিছিল আর 50 টাকার থেকে অক্সিজেন খুলে নিয়ে গেছে। যাওয়ার পরে রুগী রক্ত উঠে মারা গেল। পাশে যে সব রুগীরা আসছিল, যারা আসছিল, তারা আবার হ্যাঁ আপনি টাকাও নিলেন আর এই অল্প টাকার জন্য আবার অক্সিজেন খুলে নিলেন, তার মানে আপনি তো মানুষ ভালো না, আপনি ধরা নেবি। এই ধরার কথা সকলে মিলে উচ্চার হয়ে দৌড় মারছে। অক্সিজেন খুলে ফেলায় বিকাশের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, দৈনিক মজুরির পরিচ্ছন্নতা কর্মী দুলু কিভাবে ওয়ার্ড বয়ের কাজে যুক্ত হলো সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আমরা মাঝে মধ্যে কিছু পরিচ্ছন্নতা কর্মীকে ডেইলি বেসিসে মজুরি ভিত্তিতে কাজ করে, সে মাঝে মধ্যে এই সূত্রে কাজ করত। সেই সূত্র ধরেই সম্ভবত সে এইখানে সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। একটি সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত কমিটি করেছি 4 সদস্য বিশিষ্ট। হাসপাতালে গিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছে পুলিশ। এরই মধ্যে শেষ হয়েছে মরদেহের ময়না তদন্তও। বকশিশ কম হয়েছে কারণে পরবর্তীতে মাস্ক অক্সিজেন এটা খুলে দিছে তাকে। কিছুক্ষণ পরে ছেলেটা মারা গেছে। সংবাদ পাওয়ার পরে আমার পুলিশ গেছিল, ঘটনার সত্যতা পাওয়া গেছে, তদন্ত চলতেছে। অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিকাশের মরদেহ নিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফিরেছেন স্বজনরা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। রাজধানীর ফার্মেসিগুলোতে পাওয়া যাচ্ছে দেশে তৈরি করোনার মুখে খাওয়ার ওষুধ। তবে কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন না করার তাগিদ দেওয়া হয়েছে। বিক্রেতারা বলছেন, সংক্রমণের হার কম থাকায় চাহিদাও কম। দেশের চাহিদা মিটিয়ে মলনুপিরাভির বিদেশে রফতানির পরিকল্পনা করছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। রাজধানীর শাহবাগ এলাকার ফার্মেসিগুলোর 2-1টিতে পাওয়া যাচ্ছে করোনা চিকিৎসায় মুখে খাবার ক্যাপসুল। তবে এখনও রোগী পর্যায়ে কেউ কিনতে আসেনি। ওষুধ বিক্রেতাদের ধারণা, করোনা সংক্রমণ যদি বাড়ে তখন এটার চাহিদা বাড়বে। এখনও প্রেসক্রিপশন হচ্ছে না, কয়েকদিন থেকে অ্যাভেলেবেল হবে আর কি। আশা করি এটা তো যেহেতু করোনার একটা ওষুধ, প্রেসক্রিপশন হতে পারে আর কি, হওয়ার সম্ভাবনা আছে। এটা ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া এটাতে এমনি খাওয়ার কোনো অপশন নাই। ডাক্তার প্রেসক্রিপশন করলে তখনই আমরা সেল করব।
ভারত, ইউরোপ, আমেরিকা ও ব্রিটেনে ওষুধটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। দেশেও 2টি কোম্পানিকে উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতি দিয়েছে সরকার। এটা অলরেডি মার্কেটে এসছে। কোভিড নিয়ন্ত্রণে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়েই এটা ব্যবহার করতে হবে এবং আপনারা জানেন যেটা মাইল্ড টু মডারেট কেস যেগুলো আছে, মানে কোভিড-19 ডিজিজ মাইল্ড টু মডারেট কেস, সেই সকল ক্ষেত্রেই ব্যবহার করা হবে। করোনার চিকিৎসায় এই মলনুপিরাভিরকে আশাব্যঞ্জক বলে মনে করছেন চিকিৎসকরা। মলনুপিরাভিরের ক্ষেত্রে এটা 50% উপরে রিডাকশন করতে সক্ষম, হসপিটাল অ্যাডমিশন এবং সিভিয়ারিটি। এই মলনুপিরাভিরের ক্ষেত্রে এর সেফটি প্রোফাইলটা খুবই ভালো, এটা তেমন কোনো সাইড এফেক্ট করে না বললেই চলে। চিকিৎসকরা জানান, প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ ঢালাওভাবে খেলে রেজিস্ট্যান্স হতে পারে। এর ফলে যখন করোনা সংক্রমণ বাড়বে তখন খেলে আর কাজ করবে না। এটা ডেল্টা ভাইরাস, মিউ, ল্যামডা সবগুলো ভ্যারিয়েন্টের এগেইনস্টে কার্যকর দেখা গিয়েছে। সুতরাং আমরা যদি কোভিড টেস্ট না করে চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন তেন ভাবে ওষুধটি খেতে থাকি, তাহলে কিন্তু বাংলাদেশে এই ওষুধের এগেইনস্টে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাওয়ার প্রবণতা আছে। প্রেগনেন্সিতে যেন না দেয়া হয়, যারা ব্রেস্ট ফিড করছেন সেই মাদের যেন না দেয়া হয়, এমনকি যারা সন্তান নিতে পরিকল্পনা করছেন পুরুষ এবং মহিলা উভয়কেই বলা হয়েছে, কারণ প্রেগনেন্সি বা অনাগত শিশুদের উপর এটার কি ইফেক্ট এ সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা সম্পূর্ণ একটা নতুন ওষুধ। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করার চিন্তা আছে মলনুপিরাভির। দেশের বাজারে প্রতি ক্যাপসুলের দাম খুচরা পর্যায়ে 50 থেকে 70 টাকা। করোনা আক্রান্ত ব্যক্তিকে 5 দিনে 40টি ওষুধ সেবন করতে হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। ফ্রান্সের সাথে প্রতিরক্ষা সহায়তা সম্মতিপত্রে সই করেছে বাংলাদেশ। প্যারিসে মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠকের পর সম্মতিপত্রে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের প্রতিরক্ষা সহায়তা সম্মতিপত্রে সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো আছে। ঢাকা প্যারিস সম্পর্ক পরের ধাপে উত্তরণের জন্য অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে ব্যবসা এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্যারিসে শেখ হাসিনার সাথে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্ল সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে বাংলাদেশকে 20 লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশে এখন সত্য কথা বলা যায় না, সত্য কিছু লেখা যায় না, এই অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতার লড়াই করতে গিয়ে যা ইচ্ছা তাই করছেন রাজনীতিবিদরা। সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মান্নানের অনুবাদ করা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন ফখরুল। শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সেখানে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, ফ্যাসিবাদের আগ্রাসন জেঁকে বসেছে সমগ্র জাতির মাঝে, পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। অন্যায়, অসুন্দর সবকিছু যেন প্রতিষ্ঠিত করেছে। ভালো ছবি তুললে, সত্য ঘটনার ছবি তুললে তাকেও পাঠিয়ে দেওয়া হয় আপনার কারাগারের মধ্যে। এই যে ভয়াবহ একটা ফ্যাসিবাদের আগ্রাসন সমগ্র জাতির মধ্যে, এখানে আমাদের কাছে এখন খুব সুন্দর ভালো কথা আসে না। দ্বিতীয় ধাপে কাল দেশের 8 শতাধিক ইউনিয়ন পরিষদে নেওয়া হবে ভোট। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। কর্মকর্তারা বলছেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। এদিকে গতকাল প্রচারণা শেষ হওয়ার পরও কোথাও কোথাও ঘটেছে সংঘর্ষের ঘটনা। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ ভোটের সরঞ্জাম সংগ্রহে সকাল থেকেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিড় করেন প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্টরা। প্রতিটি কেন্দ্রের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স, পেপার, অমোচনীয় কালি, সিল সহ যাবতীয় উপকরণ বিতরণ হয় পর্যায়ক্রমে। যেখানে ইভিএমে ভোট নেওয়া হবে সেখানে ছিল বাড়তি সতর্কতা। ইতিমধ্যেই মালামাল বিতরণ করেছে। যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে সেখানে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে। স্বাভাবিক যে ম্যাজিস্ট্রেট দেওয়ার কথা ছিল আমাদের এখানে, তার সাথে অনেক বেশি ম্যাজিস্ট্রেট আমরা চাহিদা দিয়ে নিয়ে এসেছি। কেন্দ্রগুলোয় যখন শেষ মুহূর্তের প্রস্তুতি, তখনও মাঠে উত্তাপ ছড়াচ্ছে সংঘাত, সহিংসতা। বুধবার সকালেও মাদারীপুরের কালকিনির সিডিখানে নৌকার প্রার্থী চানমিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রচারণা বন্ধের পর লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা ইউপি নির্বাচন কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে আহত হয় অন্তত 10 জন।
গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামালের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। অভিযোগ, পথ আটকে হঠাৎ তাকে মারধর করা হয়, এক পর্যায়ে ছিনিয়ে নেওয়া হয় সাথে থাকা অর্থ। নির্বাচনী সহিংসতায় মেহেরপুরের গাংনীতে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় মামলার পর গ্রাম ছাড়া বেশিরভাগ পুরুষ ভোটার। ঝুঁকিপূর্ণ এই এলাকায় ভোট সুষ্ঠু করতে গঠন করা হয়েছে পুলিশের 5টি বিশেষ টিম। 5টা টিম করা হয়েছে, তার মধ্যে 3টি টিম সিভিলে, 2টি টিম আমাদের পোশাকে কাজ করছে। এখন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা 10 জনকে নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ঘিরে অশান্ত পরিবেশ, নানা বাধা আর হুমকির মধ্যে প্রচার প্রচারণা শেষ করেছেন বলে দাবি স্বতন্ত্র প্রার্থীদের। সব জায়গায় প্রতিটা পদে পদে গাড়ে গাড়ে বাধাগ্রস্ত হচ্ছি। সন্ত্রাসীকে এনে তারা এমনভাবে ওইখানে ঘাঁটি বাঁধছে, তারা আইন প্রশাসনকে তোয়াক্কা বিদ্যাঙ্গুল দেখে তোয়াক্কা না করে তারা যার যেমন ইচ্ছা চলছে। আমি আশা করব 11 তারিখ পর্যন্ত যাতে করে প্রশাসন সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন দেয়। প্রথম ধাপে 364টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হয়েছিল। আমিন বাবু, যমুনা নিউজ। সরকারের সদিচ্ছা থাকলে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা সম্ভব, এমন মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, স্বল্প সময়ে এ সংক্রান্ত আইন করা সম্ভব। দুপুরে সংস্থার অনলাইন আলোচনায় অন্যান্য বক্তারাও প্রায় একই কথা বলেছেন। সরকার তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন যদি সহায়তা করে, তাহলে একটা সঠিক ব্যক্তিদেরকে নিয়ে গঠিত নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে। অতীতে আমরা কথা বলে দেখেছি যে যেখানে প্রয়োজন হয়েছে একটা অধ্যাদেশ কিন্তু আইন মন্ত্রণালয় 15 দিন বা তার কম সময়েও তৈরি করেছে। একটা আইন থাকা উচিত। আইনটা থাকলে যেটা হবে, ভবিষ্যতে এটা একটু টেস্ট এন্ড ট্রায়াল করে বর্ধিত করা যাবে। এখন তো আইনই নাই। শহীদ নূর হোসেনের রক্তের বিনিময়ে পাওয়া কাঙ্ক্ষিত গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপির ভাইস চেয়ারম্যান 90-এর ছাত্রনেতা আমানুল্লাহ আমান বলেছেন, নূর হোসেনের স্বপ্নের গণতন্ত্র আজ ক্ষমতাসীন দলের হাতে বন্দী। দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান নূর হোসেনের পরিবারের। ফুলেল শ্রদ্ধায় গণতন্ত্র আন্দোলনের শহীদ নূর হোসেনকে স্মরণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। গুলিস্তান 0 পয়েন্টে তার বেদিতে জড়ো হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে। শ্রদ্ধা জানানো হয় বিএনপির পক্ষ থেকেও। নূর হোসেনকে স্মরণ করে 90-এর ছাত্রনেতা ও বিএনপি ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান বলেন, নূর হোসেনের আত্মত্যাগ এখনো সফল হয়নি। আজকে সেই গণতন্ত্র অনুপস্থিত, আজকে সেই গণতন্ত্র অবরুদ্ধ, আজকের মানবাধিকার ভুলুণ্ঠিত। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য দল মত নির্বিশেষে জনগণ মাঠে নামবে। শ্রদ্ধা নিবেদন করেন নুরুল হক নূর ও তার নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্বাধীনতার 50 বছর পার করছে বাংলাদেশ, এখন পর্যন্ত আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারি নাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা। শ্রদ্ধা জানান নূর হোসেনের পরিবারের সদস্যরা। দেশ ও গণতন্ত্রকে ভালোবাসার আহ্বান জানান তারা। যার জন্য আত্মহত্যা দেওয়া, সেটার জন্য ঠিক থাকে, সবাই মিলে জিলে আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। ছেলে দেশের জন্য জান দিছে, গণতন্ত্রের জন্য জান দিছে, দেশটা যেন সুন্দর থাকে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। পরিবহন ধর্মঘট সাজানো নাটক, এর সাথে সরকারের লোকেরাই জড়িত, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বনানীর দলীয় কার্যালয়ে গণতন্ত্র রক্ষা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, ধর্মঘটের সময় পরিবহন সংশ্লিষ্টরা তেলের দাম কমানোর দাবি জানায়, কিন্তু বৈঠকে ভাড়া বৃদ্ধির কথা বলে। জিএম কাদের অভিযোগ করেন, তেলের দাম যত শতাংশ বাড়ানো হয়েছে তার চেয়ে বেশি বাড়ানো হয়েছে ভাড়া।
এ সময় জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্যই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা, কিন্তু এখন জনগণ কতটা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে তা একটা প্রশ্ন। আগামী নির্বাচনে সেটি প্রমাণিত হবে। সালমা ইসলাম আরও বলেন, নূর হোসেনের মৃত্যুর জন্য হুসেন মোহাম্মদ এরশাদকে দায়ী করা হয়, কিন্তু এই হত্যাকাণ্ডের জন্য এরশাদ দায়ী ছিলেন না। বলেন, কারা নূর হোসেনকে হত্যা করেছে জানা যায়নি। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান সালমা ইসলাম এমপি। নাটক হলো যে ট্রান্সপোর্ট স্ট্রাইক হয়ে গেল, ট্রান্সপোর্ট আলারা তাদের সাথে আবার সব ধরনের পলিটিক্যাল পার্টি, প্রশাসন এবং কি বিচার বিভাগ সবের সঙ্গেই তাদের একটা যোগসাজশ কোনো না কোনোভাবে থাকে। গণতন্ত্র জনগণের মতামত কতটুকু প্রতিফলিত হয় তা নিয়ে প্রশ্ন রয়েছে। তৃতীয় টার্মিনালের ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য 3 মাসের জন্য বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাতের ফ্লাইট। আগামী 10 ডিসেম্বর থেকে 2022 সালের 11 মার্চ পর্যন্ত প্রতি রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। বুধবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তৌহিদুল আহসান এই তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, কুয়াশার কারণে ওই সময় বিমান চালানোর দৃষ্টিসীমা কমে যায়, ফলে রাতে ওঠানামা বন্ধ রাখা হয় তখন। তবে এবার শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণের হাই স্পিড কানেক্টিভিটির ট্যাক্সিওয়ের জন্য বর্তমান ট্যাক্সিওয়েতেও কিছু সংস্কার প্রয়োজন, তাই এই সিদ্ধান্ত। এতে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব পড়বে না। রাতে কোনো ফ্লাইটের জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে। বেতন কাটা বন্ধ সহ বিভিন্ন দাবিতে অনড় রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানের পাইলটরা। অতিরিক্ত সময় দায়িত্ব পালন না করায় ককপিট ক্রুর অভাবে অনেক রুটেই সময় মতো ছাড়তে পারছে না বিমান। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের, ফলে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য রুটের যাত্রীদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। ওইখানে সকালে ছিল 11টা 15, ওইখানে ডিলে করছে 12টা, এখানে বাংলাদেশ বিমানে দিয়েছিল আমাদেরকে 9টা 5 এখন বছর 11টা। তাহলে আমরা তো আপনি যেরকম একটা ইনসান, আমরা ওদের তো ইনসান। 9টা থেকে এখনও আমরা বসে আছি। এই যে 9টা 45 এটা বলে 9টা 45 কোনো ফ্লাইটই নাই। এটা কি আমি বানাইছি? এই টিকিটটা আমি নিজে বানাইছি না ওরা দিছে? এমন অভিযোগ প্রায় প্রতিদিনের। এমনিতেই করোনাকালীন নানা ঝক্কি ঝামেলা, তারপর দফায় দফায় সময় পরিবর্তনে বিমান যাত্রীদের দুর্ভোগ চরমে। কোনো সিস্টেম নেই জায়গার, এই যে এয়ারপোর্টে কোনো সিস্টেমই নেই। কারকে প্রশ্ন করবেন যে কোথায় যাবো, দেখেন কার কাছে যাইলে সিদ্ধান্তটা বা মইটাও দেখা দিতেছে না। এটা কোথায় ভাবো, ওনার কাছে যান, ওনার কাছে গেলে ওনার কাছে যান। সংশ্লিষ্টরা জানান, সংকটের শুরু 1.5 বছর আগে মহামারীর কারণে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে বাংলাদেশ বিমান। কাটছাট করা হয় বেতন কাঠামোতে। তবে 6 মাস আগে সিদ্ধান্তে পরিবর্তন এলেও অব্যাহত থাকে পাইলট সেকশনের বেতন কাটা। ক্ষুব্ধ হয়ে মাসে 75 ঘন্টার বেশি দায়িত্ব পালনে অপারগতা জানান ককপিট ক্রু বা পাইলটরা। দীর্ঘ 1.5 বছর যাবত ডিডাকশন হচ্ছে। আমরা ফ্রন্ট লাইনার, আমাদের স্যালারি কিভাবে ডিডাকশন করলেন? নাম্বার 1। নাম্বার 2 হলো, যদি ডিডাকশন সবারটাই এক চিঠিতে করে থাকেন, তাহলে সবারটা করার সাথে আমাদেরটা সমন্বয় করছেন না কেন? এই 30 দিনই চাইছে, আর কিছুই না। আমরা কোনো আন্দোলনেও যাচ্ছি না, কিছু না। সেটার জন্য বিমানে কিছু ফ্লাইট বসে গেছে, দ্যাটস অল। বিমান কর্তৃপক্ষ বলছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। তবে কবে নাগাদ সমস্যার সমাধান হবে তা স্পষ্ট করে জানাতে পারেনি। সবাইকে গুরুত্ব দেওয়া হয়, তবে হ্যাঁ, তাদের একটা বিষয় বলা যায় যে অন্যদের ক্ষেত্রে যেখানে ইনভলভমেন্ট হচ্ছে 1-1.5 কোটি টাকা, সেখানে তাদের হয়তো 19-20 কোটি টাকা। তো তখন বিষয়গুলি একটু ধীরে সুস্থে কোন মডালিটিতে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, ওইগুলি একটু আস্তে ধীরে করা হয়। এই জন্যই বিষয়টা এরকম দাঁড়ায়। আমরা তো সবসময় সমাধানের দিকেই বিশ্বাসী। আমরা তো প্রবলেম ক্রিয়েটর না, আমরা প্রবলেম সলভার। বেতন সমন্বয়, ওভারটাইম সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি পাইলটদের। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 2 জন শিক্ষককে পদায়ন করেছে মাধ্যমিক শিক্ষা বিভাগ। এর আগে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে নৈশপ্রহরীর দায়িত্ব পর্যন্ত সবকিছুই চলছিল মাত্র 1 জন শিক্ষক দিয়ে। সেই শিক্ষক জয়ন্তকে নিয়ে সকাল থেকে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। সন্ধ্যায় বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ে সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস ও ব্যবসায় শিক্ষা বিষয়ে সিনিয়র শিক্ষক আব্দুল মাসুদের যোগদানের অফিস আদেশ সুনামগঞ্জে পৌঁছেছে।
আইনি প্রক্রিয়া মেনেই চুয়াডাঙ্গার 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 4 বিচারপতির আপিল বেঞ্চ। জেল পিটিশন ও রাষ্ট্রপতির ক্ষমার পর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় চুয়াডাঙ্গার 2 আসামির নিয়মিত আপিল অকার্যকর ঘোষণা করে এ আদেশ দেন আপিল বেঞ্চ। আপিল বিভাগ বলেন, ওই মামলার জেল পিটিশন শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী নিয়মিত আপিল শুনানি করেননি, এটি তার ভুল। বুধবার তাই দায় স্বীকার করে আদালতে ক্ষমা চান আসামির আইনজীবী। প্রধান বিচারপতি এ সময় বলেন, মৃত্যুদণ্ডের মামলা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে শুনেই রায় দেয়া হয়, এখানে কোনো ব্যত্যয় হয়নি। এ বিষয়ে আদালতের ওপর দায় চাপানোর চেষ্টা দুর্ভাগ্যজনক। সন্ত্রাসবাদ ইস্যুতে আদালতে হাজিরা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আদালতে হাজির হন তিনি। সম্প্রতি জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবানের সাথে আলোচনায় বসে ইমরান প্রশাসন। অস্ত্রবিরতি বিষয়ে সম্মত হয় দুপক্ষই। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে তলব করা হয়। হাজির হয়ে টিটুপির সাথে আলোচনার ব্যাখ্যা দেন ইমরান। আদালতে হাজিরা দেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানিয়ে তিনি বলেন, পাকিস্তানে কেউই আইনের ঊর্ধ্বে নন। 2014 সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালায় টিটিপি, যাতে প্রাণ যায় 150 মানুষের, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। ওই মামলার শুনানিতেই তলব করা হয় ইমরান খানকে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।